আজকে আমরা দক্ষিণ এশিয়ার ইতিহাসের এমন এক অধ্যায় নিয়ে কথা বলবো যা একটা গোটা অঞ্চলের মানচিত্রই বদলে দিয়েছিল। হ্যাঁ, আমরা কথা বলছি ১৯৭১ সালের যুদ্ধ আর বাংলাদেশ নামের এক নতুন দেশের জন্ম নিয়ে। ভাবুন তো, সময়টা ১৯৭১ সাল, ৩রা ডিসেম্বর। ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী রেডিওতে এসে বলছেন, পাকিস্তান আমাদের ওপর আক্রমণ শুরু করেছে। এই একটা ঘোষণায় কিন্তু পুরো উপমহাদেশের ইতিহাস বদলে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। কিন্তু আসল প্রশ্নটা হল যে দেশটা ধর্মের ভিত্তিতে তৈরি হয়েছিল, মাত্র ২৪ বছরের মধ্যে সেটা কেন ভেঙে দুই টুকরো হয়ে গেল? কি এমন হয়েছিল যে পূর্ব পাকিস্তানের বাঙালিরা পশ্চিম পাকিস্তান থেকে আলাদা হতে চেয়েছিল? চলুন এই কারণগুলোই খুঁজে বের করা যাক। এই পুরো ব্যাপারটা বুঝতে হলে আমাদের কয়েকটা ধাপে এগোতে হবে। আমরা দেখব কিভাবে যুদ্ধের আগুনটা লাগল, দেশটা কেন শুরু থেকেই বিভক্ত ছিল, ভাষার লড়াইটা কতটা জরুরি ছিল, আর তারপর দেখব অপারেশন সার্চলাইট নামের সেই ভয়ঙ্কর রাতের কথা। সবশেষে জানব কিভাবে একটা নতুন দেশের জন্ম হলো আর এই যুদ্ধের প্রভাবটাই বা কী ছিল। তো যুদ্ধের আনুষ্ঠানিক শুরুটা হয় ৩রা ডিসেম্বর ১৯৭১-এ। পাকিস্তান হঠাৎ করেই একটা অপারেশন শুরু করে, নাম অপারেশন চেঙ্গিস খান। ওরা একবারে ভারতের ১১টা এয়ারফিল্ডে বোমাবর্ষণ করে। এই আক্রমণটাই ছিল, বলতে পারেন, ভারত-পাকিস্তান যুদ্ধের আনুষ্ঠানিক ঘোষণা। কিন্তু এই যুদ্ধ তো আর একদিনে শুরু হয়নি, তাই না? এর আসল কারণটা বুঝতে হলে আমাদের একদম শুরুতে ফিরে যেতে হবে, মানে ১৯৪৭ সালে, যখন দেশ ভাগ হল। পাকিস্তানের জন্ম থেকেই এর গঠনে কিছু বড়সড় সমস্যা ছিল, যা আসলে এই সংঘাতের বীজ বুনে দিয়েছিল। ব্যাপারটা ভাবলেই কেমন অদ্ভুত লাগে, তাই না? একটা দেশ, অথচ তার দুটা অংশ একে অপর থেকে ১,৫০০ কিলোমিটার দূরে, মাঝখানে আরেকটা আস্ত দেশ ভারত। একদিকে পূর্ব পাকিস্তান, যেখানে বাঙালিরা সংখ্যায় বেশি, আর অন্যদিকে পশ্চিম পাকিস্তান। কিন্তু দেশের সব ক্ষমতা, মানে রাজনীতি, সেনাবাহিনী, সবকিছুই ছিল পশ্চিম পাকিস্তানের হাতে। শুধু রাজনৈতিক ক্ষমতা না, অর্থনৈতিক বৈষম্যটাও ছিল অসম্ভব। দেশের মোট আয়ের প্রায় ৬২% আসত পূর্ব পাকিস্তান থেকে, অথচ জাতীয় বাজেটের ৭৫% খরচ করা হতো পশ্চিম পাকিস্তানের উন্নয়নের জন্য। মানে পূর্ব পাকিস্তানের টাকায় পশ্চিম পাকিস্তান চলত। ব্যাপারটা অনেকটা এরকমই ছিল। আর এই বৈষম্যের সরাসরি প্রভাব পড়ছিল সাধারণ মানুষের জীবনে। সোচুন, ১৯৬৯-৭০ সাল নাগাদ পশ্চিম পাকিস্তানের একজন মানুষের গড় আয় পূর্ব পাকিস্তানের একজনের চেয়ে ৬১% বেশি ছিল। এই অবস্থা দেখে পূর্ব পাকিস্তানের বাঙালিদের মনে হতেই পারত যে তারা নিজের দেশেই যেন দ্বিতীয় শ্রেণীর নাগরিক হয়ে আছে। টাকা পয়সার শোষণ তো ছিলই, কিন্তু এরপর পশ্চিম পাকিস্তানের শাসকরা এমন একটা জায়গায় আঘাত করল যা ছিল বাঙালিদের একেবারে প্রাণের জিনিস, তাদের ভাষা। ঘটনাটা ঘটে ১৯৪৮ সালে। পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহ ঢাকায় এসে পরিষ্কার বলে দিলেন যে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হবে উর্দু, অন্য কোনো ভাষা নয়। ভাবুন একবার, দেশের অর্ধেকেরও বেশি, মানে প্রায় ৫৬% মানুষের মুখের ভাষা বাংলা, আর সেটাকেই অস্বীকার করা হলো। স্বাভাবিকভাবেই এই ঘোষণায় পুরো বাঙালি সমাজে ক্ষোভের আগুন জ্বলে ওঠে। আর এই ক্ষোভ থেকেই শুরু হলো ভাষা আন্দোলন। এই লড়াইটা সহজ ছিল না, অনেক রক্ত ঝরেছে। ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি যখন ছাত্ররা ভাষার দাবিতে মিছিল করছিল, তখন তাদের উপর পুলিশ গুলি চালায়। এই ঘটনার পর আন্দোলন আরও তীব্র হয়ে ওঠে। অনেক ত্যাগের পর শেষ পর্যন্ত বাংলার রাষ্ট্রভাষার স্বীকৃতি পায়। আর সেই দিনটাকে সম্মান জানাতেই কিন্তু এখন সারা বিশ্বে ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়। তো একদিকে অর্থনৈতিক বঞ্চনা, আরেকদিকে ভাষার উপর আঘাত, এই দুয়ে মিলে বাঙালিদের ক্ষোভ বাড়ছিলই। এর মধ্যেই এলো ১৯৭০ সালের নির্বাচন। আর এই নির্বাচনটাই যেন আগুনে ঘি ঢালল, কারণ নির্বাচনের ফলাফলকে মেনে না নেওয়ার পরিণতি হয়েছিল খুবই ভয়ঙ্কর। নির্বাচনের ফলাফলটা ছিল এক কথায় চমকে দেওয়ার মতো। শেখ মুজিবুর রহমানের দল আওয়ামী লীগ পূর্ব পাকিস্তানে একেবারে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে গেল, ১৬৭টা আসন। মজার ব্যাপার হলো, পশ্চিম পাকিস্তানে কিন্তু ওরা একটাও সিট পায়নি। তার মানে দেশের শাসনভার আসছিল এমন একটা দলের হাতে যাদের পশ্চিম পাকিস্তানে কোনো ভিত্তিই নেই। পশ্চিম পাকিস্তানের ক্ষমতাশালীরা এটা কোনোভাবেই মেনে নিতে পারছিল না যে ক্ষমতা বাঙালিদের হাতে চলে যাবে। তাই তৎকালীন সামরিক শাসক জেনারেল ইয়াহিয়া খান কি করলেন? তিনি পুরো নির্বাচনের ফলাফলই বাতিল করে দিলেন। চিন্তা করুন, একটা দেশের মানুষ ভোট দিয়ে রায় দিল, আর সেই রায়কেই ছুঁড়ে ফেলে দেওয়া হলো। এটা ছিল একটা চরম অপমান। এরপর ঘটনাগুলো খুব দ্রুত ঘটতে শুরু করল। নির্বাচন বাতিল করার প্রতিবাদে পূর্ব পাকিস্তানের মানুষ স্বাধীনতার দাবিতে ফেটে পড়ল। আর এর জবাবে পাকিস্তানি সেনাবাহিনী যা করল তা মানব ইতিহাসের অন্যতম কালো অধ্যায়।
25শে মার্চ রাতে তারা শুরু করল অপারেশন সার্চলাইট, এক ভয়ঙ্কর গণহত্যা। তবে এই আক্রমণ শুরু হওয়ার ঠিক আগেই শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে স্বাধীন হিসেবে ঘোষণা করে দেন। অপারেশন সার্চলাইটের ভয়াবহতা আসলে কল্পনা করাও কঠিন। শুধু ঢাকা শহরেই প্রথম রাতে প্রায় 7,000 ছাত্রকে মেরে ফেলা হয়েছিল। মাত্র এক সপ্তাহের মধ্যে প্রায় 30,000 বাঙালিকে হত্যা করা হয়। মানুষ প্রাণ বাঁচাতে ভারতে পালাতে শুরু করে। প্রায় 1 কোটি মানুষ শরণার্থী হয়ে ভারতে আশ্রয় নিয়েছিল। এটা ছিল তখন বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী সংকট। এই যে প্রায় 1 কোটি শরণার্থী ভারতে চলে গেল, এটা ভারতের উপর অনেক চাপ তৈরি করে। সত্যি বলতে ভারতের জন্য এই বিপুল সংখ্যক শরণার্থীর বোঝা বহন করার চেয়ে যুদ্ধে জড়ানোটা অর্থনৈতিকভাবে সহজ ছিল। শেষ পর্যন্ত পাকিস্তান যখন 3 ডিসেম্বর ভারতের উপর হামলা করে বসল, তখন ভারতও সরাসরি এই যুদ্ধে জড়িয়ে পড়ল। আর তারপর যুদ্ধ চলল মাত্র 13 দিন। এই 13 দিনেই পাকিস্তানি সেনাবাহিনী পুরোপুরি হেরে যায়। 1971 সালের 16 ডিসেম্বর ঢাকায় প্রায় 93,000 পাকিস্তানি সৈন্য আত্মসমর্পণ করে। কাদের কাছে? বাংলাদেশি মুক্তিবাহিনী আর ভারতীয় সেনাবাহিনীর যৌথ বাহিনীর কাছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এত বড় সামরিক আত্মসমর্পণের ঘটনা আর ঘটেনি। ওই আত্মসমর্পণের দলিলে সই হওয়ার সঙ্গেই যুদ্ধের শেষ হল, আর জন্ম নিল একটা নতুন স্বাধীন দেশ, বাংলাদেশ। এটা ছিল বহু বছরের সংগ্রাম, ত্যাগ আর রক্তের বিনিময়ে পাওয়া একটা চূড়ান্ত বিজয়। এই যুদ্ধের ফলে শুধু একটা নতুন দেশের মানচিত্র তৈরি হলো তা না, বরং পুরো দক্ষিণ এশিয়ার রাজনীতিক ছবিটাই বদলে গেল। ভারত, পাকিস্তান আর নতুন জন্ম নেয়া বাংলাদেশ, এই 3টি দেশের জন্যই এর প্রভাব ছিল বিশাল। যুদ্ধের পর 1972 সালে ভারত আর পাকিস্তানের মধ্যে একটা চুক্তি হয়, যেটার নাম সিমলা চুক্তি। এই চুক্তিতে পাকিস্তান শেষ পর্যন্ত বাংলাদেশকে একটা স্বাধীন দেশ হিসেবে মেনে নেয়। এর বিনিময়ে ভারত সেই 93,000 যুদ্ধবন্দীকে ফিরিয়ে দেয়। আর বাংলাদেশ পেল তার সবচেয়ে বড় অর্জন, স্বাধীনতা। তো এই পুরো ঘটনা থেকে আমরা কি শিখতে পারি? বাংলাদেশের জন্মের এই ইতিহাস আমাদের কোন কথাটা বারবার মনে করিয়ে দেয়? এটা কি নিজের ভাষার জন্য লড়াই করার গল্প, নাকি নিজের সংস্কৃতি আর পরিচিতিকে বাঁচিয়ে রাখার গুরুত্ব? উত্তরটা হয়তো এক একজনের কাছে এক এক রকম, কিন্তু এটা নিশ্চিত যে এই ইতিহাস আমাদের অনেক কিছু ভাবায়।